হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে শুরু করব নিউটনের মহাকর্ষ ও গ্রহ উপগ্রহের গতি। আমি এখানে হেডিং দিয়েছি গ্র্যাভিটেশন অর্থাৎ মহাকর্ষ। এখানে শুধুমাত্র মহাকর্ষ নেই, কেপলারের সূত্র আছে। আমাদের প্রথমে কি বলা হয়েছিল, কোপার্নিকাস বলেছিলেন যে সূর্য স্থির, পৃথিবী ঘুরছে। তার পরবর্তীকালে কেপলার তিনটে সূত্র দিয়েছিলেন যে গ্রহগুলির গতি কেমন, তার গতিপথ কেমন, ঠিক আছে, তিনটে সূত্র পড়ব পরবর্তীকালে। তারপরে এগুলো বর্ণনা করতে গিয়ে, আরও বিশ্লেষণ করতে গিয়ে নিউটন দিয়েছিলেন কি মহাকর্ষের সূত্র, সে আপেল পড়ার ঘটনা থেকে পেয়েছিলেন। সেখানে কি যে আকর্ষণ বলের মান নির্ণয় করেছিলেন, ঠিক আছে, মানটা দিয়েছিলেন। তো এখান থেকে আমার মনে হয় একটা জিনিস আমাদের শিক্ষার বিষয় হচ্ছে কি, আমাদের যত সৃষ্টি জগৎ আছে অর্থাৎ কি বিশ্ব ব্রহ্মাণ্ড, গ্রহ নক্ষত্র যতগুলো আছে, মানে গ্যালাক্সি যা আছে, সবগুলো হচ্ছে কি ভালোবাসায় চলছে। মানে কি একে অপরের প্রতি আকর্ষণ, ভালোবাসা, সেই আকর্ষণটাই হচ্ছে কি মহাকর্ষ বল নামে পরিচিত। ঠিক আছে, আর প্রত্যেকটা বস্তু কী করে, প্রত্যেকে আকর্ষণ করে। আকর্ষণ মানে বলতে পারি কি ভালোবাসা, মানে ভালোবাসায় কী করে আকর্ষণ করে। তাহলে প্রথমে দেখে নিই মহাকর্ষ কি। মহাকর্ষ জিনিসটা কি, যে এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে বলা হয় মহাকর্ষ বল। তাহলে কি প্রত্যেকটা বস্তু আকর্ষণ করে, সেই বস্তুর আকর্ষণটা কি হচ্ছে খুবই ক্ষীণ। আকর্ষণ বলটা হচ্ছে কি, আকর্ষণ বল হচ্ছে কি উইক ফোর্স। আকর্ষণ বল দুর্বল প্রকৃতির। বাড়িকে বলা হয় কি উইক ফোর্স। বেশি স্ট্রং হলে আবার কী হবে, একে অপরের কাছে চলে যাবে, আর কাছে গেলে মুশকিল আছে। তা আকর্ষণ থাকা ভালো, কিন্তু বেশি আকর্ষণ ভালো নয়, কোনো জিনিসই বেশি ভালো নয়। এরপর হচ্ছে কি নিউটনের মহাকর্ষ সূত্র, তিনি কি বলেছিলেন, যে এখানে বলা হচ্ছে কি মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে। নিউটন কি করেছিলেন, সেই আকর্ষণ বলের মানটা নির্ণয় করেছিলেন। সেটা কি নিউটনের মহাকর্ষ সূত্র, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। কী বলা আছে, যে ধরো এটা একটা বস্তু M1, আর ঠিক এখানে একটা বস্তু আছে M2, এদের দূরত্ব হচ্ছে R। তাহলে M1 এবং M2 দুটি বস্তু পরস্পর কত দূরত্বে, R দূরত্বে অবস্থিত। বলছে কি এরা পরস্পর কী করবে, আকর্ষণ করবে। কারণ বলা আছে কি এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা বলা আছে, যে কোনো দুটো বস্তুকণা আমার এবং ঘরের সাথে হতে পারে, আমার সাথে মোবাইলে হতে পারে, কিন্তু সেটা কি নগণ্য, প্রভাবটা খুব অল্প বলে আমরা সব ক্ষেত্রে বুঝতে পারি না। কী বলছে, সেই বলটা আকর্ষণ বলের মানটা F প্রপোর্শনালিটি কত হবে, M1 × M2, অর্থাৎ কি বস্তু দুটোর ভরের গুণফলের সমানুপাতিক। আর কি বলা আছে, প্রপোর্শনাল টু 1/r², এবং এদের মধ্যবর্তী দূরত্ব আছে তার বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই আকর্ষণ বলটা কোন দিকে হবে, এদের সংযোজক সরলরেখা বরাবর। তাহলে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে তাদের সংযোজক সরলরেখা বরাবর আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান হচ্ছে কত, বস্তু দুটি ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, আমি ভিডিওটা পজ করে স্টেটমেন্টটা লিখে নিচ্ছি। তাহলে কী হলো, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা তাদের সংযোজক সরলরেখা বরাবর আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক ও দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ধরুন এখানে কি ছবিটা আছে, এখানে লিখে রাখবে কি যে
এটা হচ্ছে M1 আর এটা হচ্ছে M2, M1 এবং M2 এদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব r। তাহলে মনে করি M1 ও M2 এটা বিন্দু ভর ধরে নিচ্ছি, বা ভরের বস্তু দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব r। তাহলে কি F proportional to M1 into M2 আর F proportional to 1/r²। এটা আসছে কি নিউটনের মহাকর্ষ সূত্র থেকে। ঠিক আছে, এটা নোট করে নাও, নোট করা হয়েছে। তাহলে এখান থেকে কি লিখতে পারছি, F proportional to M1 M2 by r²। বা এখানে লিখব কি F ইকুয়াল টু একটা ধ্রুবক G M1 M2 by r², যেখানে G হচ্ছে কি মহাকর্ষ ধ্রুবক, যেখানে G হচ্ছে কি মহাকর্ষ ধ্রুবক, বা বলতে পারো কি ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, বা বলতে পারো কি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ইউনিভার্সাল কেন বলা হয়, কারণ এর মানটা তুমি মহাবিশ্বের যে কোনো জায়গাতে যাও, আমাদের সৌরমণ্ডল বাদ দিয়ে অন্য সৌরমণ্ডলে গেলেও সে জি এর মানটা একই থাকবে। এই জন্য একে বলা হয় কি ইউনিভার্সাল, সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। এবং এই সূত্রটাকেও সার্বজনীন বলা হয়, আবার কিছু ক্ষেত্রে সার্বজনীন বলা যায় না, সেটা পরবর্তীকালে আলোচনা করব। তাহলে প্রথমে দেখো এফটাকে ক্লিয়ার করে নিই। এফ হচ্ছে কত, জি M1 M2 বাই r²। এখানে কোথাও বলা নাই যে এমটা বিন্দু ভর হবে, না বড় হবে, না ছোট হবে, গোলাকৃতি হবে, না চারকোনা হবে। তাহলে এই বিন্দু ভরগুলোর কোনো কিছু বলা নাই, আকৃতি কেমন, আকার কেমন, ঘনত্ব কেমন বলা নাই, শুধু কি এদের মাস কেমন, মাস বলা আছে, আর তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলা আছে। ঠিক আছে, তাহলে আকার আকৃতির উপর নির্ভর করে না। এখানে এটাও বলা নেই যে এর উষ্ণতা তো থাকতে হবে, মানে যখন মহাকর্ষ বলটা এত উষ্ণতা থাকতে হবে, এটা এখানে থাকতে হবে, ওখানে জলে থাকতে হবে, বা বায়ুতে থাকতে হবে, কোনো কন্ডিশন দেওয়া নাই। এই জন্য এটাকে বলা হয় কি সার্বজনীন মহাকর্ষীয় সূত্র। সার্বজনীন মানে এই নিউটনের সূত্রকে বলা হয় কি সার্বজনীন মহাকর্ষ সূত্র। এরপর দেখো এফটা হচ্ছে কি একটা ফোর্স, ফোর্স হচ্ছে কি একটা ভেক্টর। এফ হচ্ছে কি ফোর্স, মানে কি এফ হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এফ যদি ভেক্টর কোয়ান্টিটি হয়, তাহলে এটা কি ভেক্টর ফর্ম হলো? হলো না। তাহলে এর ভেক্টর ফর্মটা কি হবে? ঠিক আছে, এটা নোট করে নাও, সম্পূর্ণটা নোট করো। এটা হচ্ছে 2 নম্বর পেজ, এটা হচ্ছে 3 নম্বর পেজ। এরপর দেখো এটা 4 নম্বর পেজ। এবার যে ভেক্টর ফর্ম of Newton's law of gravitational force। ঠিক আছে, দেখো সংখ্যাতেই বলা আছে, এটা হচ্ছে কি M1 আর এটা হচ্ছে M2। আমি ছবিটাকে ঠিক অন্যভাবে এঁকে নিচ্ছি, তাহলে আরও ভালো হবে। এটা ধরলাম কত M1 আর এটাকে M2, M1 M2। এদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে কোনটা, এটা। এবার বলা আছে কি যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করবে কোন দিক বরাবর, তাহলে সরলরেখা বরাবর। এখানে তুমি দাঁড়িয়ে আছো,
আর এখানে আমি দাঁড়িয়ে আছি, ধরে নাও তোমাকে দড়ি বেঁধে টানছি, মানে দড়ি বেঁধেছি, ঠিক আছে, দড়ি বেঁধে টানছি, তাহলে আমি টাননা মানে কি, আমি এদিকে টানছি, এটা হচ্ছে মি আর এটা হচ্ছে ইউ। তাহলে আমি যদি এখন টানি তাহলে বলটা কোন দিকে প্রয়োগ করছি, আমি তোমার উপর বল প্রয়োগ করছি, তাই আমি ফোর্স অ্যাপ্লাই করছি কার উপরে, তোমার উপরে। কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করছি, এইদিকে ফোর্স অ্যাপ্লাই করছি, তুমি আসবে কোন দিকে, এদিকে। তো এটা হলো ডাইরেকশন। তাহলে আমি বল প্রয়োগ করছি তোমার উপরে, তুমি আসছো এদিকে আমার দিকে। এখানে কি নোট ইউজ করব, F12, ঠিক আছে, F1 বাই আর R2 ফ্রম। এখানে 2 ফর্ম বলতে কি, এখানে আর এর ডাইরেকশনটা কোন দিক থেকে আসবে। দেখো আমি যদি প্রয়োগ করি, এটাকে ধরো না তুমি 1 নম্বর বস্তু, আমি 1 নম্বর বস্তু, তুমি 2 নম্বর বস্তু, তাহলে আমি যদি লিখি F12, তার মানে কি অন 1, মানে বল প্রয়োগ হচ্ছে কার উপরে, 1-এর উপরে, কার দ্বারা, 2-এর দ্বারা। তাহলে 2 বল প্রয়োগ করছে 1-এর দ্বারা, তাহলে 1 কী করবে, 1 থেকে 2-এর দিকে যাবে, কথা হবে আর কত 2 কোথায় যাচ্ছে, 2-এর দিকে, কোথা থেকে, 1-এর দিকে। তাহলে 1 থেকে 2-এর দিকে যাচ্ছে, তাহলে বলটা ধরো হাওয়া দিচ্ছে, হাওয়া কোন দিকে দিবে, যেদিকেই দেখ না কেন, বুঝবো কী করে, যদি একটা এই কাপড়টা রেখে দিই, এটা যদি এই দিকে উড়ে তাহলে হাওয়া এদিকে দিচ্ছে, তাহলে হাওয়া একটা বল প্রয়োগ করছে বা চাপ প্রয়োগ করছে, সেই চাপের জন্য কী হচ্ছে, এটা এদিকে উঠছে, তাহলে একে আমি টানছি, এ আমাকে টানছে, আমি বুঝতে পারছি না একে টানছে, কিন্তু যদি আমি দেখতে পাই যে একটা বস্তু এদিকে চলে যাচ্ছে, তার মানে কি এই বস্তু টানছে একে। তাহলে এখানে আমি সব ডাইরেকশনটা ঢুকিয়ে দিলাম, কেমন, যে 1 নম্বর বস্তুর ওপর 2 নম্বর বল প্রয়োগ করছে, 2 নম্বর 1 নম্বর বল প্রয়োগ করছে, তাহলে 1 নম্বর কী করবে, 1 থেকে 2-এর দিকে যাবে, যাচ্ছে কোথায়, 2-এর দিকে, কোথায় যাচ্ছে, 1 থেকে, তাহলে 1 থেকে 2-এর দিকে যাচ্ছে, বোঝা গেল জিনিসটা। এরপর দেখো আমরা কি জানি, এটা হচ্ছে কি, এফ এর মানটা কত বলেছে, জি M1 M2 বাই R1, এফ এর মানটা কত, এফ ভেক্টর দিলাম জি M1 M2 বাই আর স্কোয়ার, এটা হচ্ছে মানটা বলে দেওয়া আছে শুধুমাত্র। তাহলে একে যদি আমি ভেক্টর ফর্মে লিখি, তার মানে কি লিখবো, এফ ইকুয়াল টু জি M1 M2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, এখানটা দিলাম কি আর ক্যাপ, এটা একক ভেক্টর, তার মানে কি একক ভেক্টরটা কোন দিকে হবে, হয় এদিকে হবে, নয় এদিকে হবে, এটা তো আর ক্যাপের ডাইরেকশন হয়ে যাবে। ইউনিট ভেক্টর মানে কি, এদের সংযোজক সরলরেখা বরাবর একটা একক ভেক্টর, যেখানে আর ক্যাপ হচ্ছে কি বস্তু দুটির সংযোজক সরল রেখা বরাবর একক ভেক্টর, ঠিক আছে। এরপর এক ভেক্টরটা কী হতে পারে, R12 হতে পারে, R21 হতে পারে। এবার যদি এখানে লেখা হয় M1 বস্তু দ্বারা M2 এর উপর প্রযুক্ত বল, এরপর দেখবে মনে রাখবে যে কোনো সময় মহাকর্ষ সূত্র লেখার সময় লিখে দিও না বিকর্ষণ বল, কারণ এটা সবসময় হচ্ছে কি অ্যাট্রাকটিভ ফোর্স, কারণ বিকর্ষণ বল হলে কী হবে, সব ধ্বংস হয়ে যাবে, আর তুমি যদি বাই চান্স ভুলেও লিখে দাও তোমার নাম্বারটা কাটা যাবে, কারণ হচ্ছে কি যখনই তুমি বিকর্ষণ বল লিখবে তখন জানবো তোমার কোনো ধারণা নেই। তো সবসময় হচ্ছে কি অ্যাট্রাকটিভ ফোর্স মনে থাকে জানো, যেমন একটা চুম্বককে আকর্ষণ করতে পারে, বিকর্ষণ করতে পারে, কিন্তু এখানে কোনো বিকর্ষণের স্থান নেই। তাহলে কি হলো, M1 বস্তু দ্বারা M2 উপর প্রযুক্ত বল, আমি ফর্মুলা কি বলেছিলাম যে অন বাই, তাহলে অন কার উপর হচ্ছে, M1 বস্তু M2 উপর, তাহলে F21, তাহলে প্রযুক্ত বল F12 হলে কী করবে এরপর, তাহলে 1 নম্বর বস্তু 2-এর উপর, তাহলে 2 নম্বর বস্তু বা M2 বস্তু কী হবে, M2 হলে M2 বস্তু M1 এর দিকে আসবে,
অতএব আর ক্যাপ ইকুয়াল টু কত হবে, আমি এলাম কত, আর ক্যাপ, ক্যাপই লিখলাম, এটাকে লিখবো কেমন, তাহলে কোথা থেকে আসছে, টু ফ্রম, কোথায় আসবে, 1 নাম্বার বস্তু দ্বারা 1 নাম্বার বল প্রয়োগ করছে, তাহলে 1 নাম্বারের দিকে আসবে, কোথা থেকে আসবে, 2 থেকে আসবে। ঠিক আছে, তাহলে এখানে লিখবো কি, F21 সমান জি M1 M2 ডিভাইড বাই আর, এখানে আর কি করে দেবো, স্কোয়ার করলাম, এখানে কত করব, R12 ক্যাপ, এখানে লিখতে পারি তো জি M1 M2 বাই আর স্কোয়ার। আমরা ইউনিট ভেক্টর সমান কি জানি গো, যে এ ইউনিট ভেক্টর সমান হচ্ছে কত, এ ভেক্টর ডিভাইড বাই এ এর মান, তাহলে এখানে কি লিখবো, R12 ভেক্টর ডিভাইড বাই R12। এরপর দেখো এটাকে আমি 1 2 করে দিতে পারি, এটাকে 1 2 করে দিতে পারি, তাহলে কত আসছে এখানে, F21 ইকুয়াল টু জি M1 M2 কত এটা, R12 তার হোল কিউ ইন্টু আর ক্যাপ, সরি আর ভেক্টর, কত হলো, F1 বাই ইকুয়াল টু জি M1 M2 বাই R2 from Q into R vector 2 from, এটা জাস্ট বোঝানোর জন্য এটা ইউজ করা, এখানে দেখো ডাইরেকশন দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে 5 নাম্বার পেজ। বা অনুরূপে কি লিখতে পারি আমি, অনুরূপে F12 কত হবে, জি M1 M2 বাই R21 কিউ, বা এখানে লেখো তার স্কোয়ার, লেখো স্কোয়ার ইন্টু R21 ক্যাপ সমান কত হবে, জি M1 M2 বাই R21 এর কিউ বাই R21 ভেক্টর। তাহলে ভেক্টর চিহ্ন ইউজ করলে কি হচ্ছে, মাথায় কিউব হচ্ছে, আর যদি ক্যাপ ইউজ করা হয় তাহলে কত হচ্ছে, স্কোয়ার, ক্যাপ থাকলে স্কোয়ার হবে, আর এখানে যদি ভেক্টর চিহ্ন ইউজ করা হয় তাহলে কত হবে, কিউ হবে। বইয়ে দেখবে এখানে দেওয়া আছে কি মাইনাস চিহ্ন ইউজ করা আছে, ওখানে ডাইরেকশনটা একটু অন্যরকম ধরা আছে, তুমি যেটা খুশি ইউজ করতে পারো, কারণ এটা মনে থাকবে বেশি, 2 1 1 2 2 ফ্রম আর অন বাই, কার ওপর বল প্রয়োগ হচ্ছে, আমি তোমাকে টানছি মানে তুমি আমার দিকে আসবে, এটা স্বাভাবিক। এখানে ডাইরেকশনটা সম্পূর্ণ ইনক্লুড আছে, আমি এখানে বোঝাতে পারছি কি কোনটা কোন দিকে যাচ্ছে, কোন দিকে বল অ্যাপ্লাই হচ্ছে, কার ওপর, সব কিছু এর মধ্যে আছে। ঠিক আছে, এরপর হচ্ছে কি, সাধারণত অ্যাট্রাকটিভ ফোর্সকে নেগেটিভ সাইন দিয়ে প্রকাশ করা হয় এবং রিপালসিভ ফোর্সকে কী করা হয়, পজিটিভ সাইন দিয়ে প্রকাশ করা হয়। কেন, কারণ অ্যাট্রাকটিভ ফোর্সকে আমি বল প্রয়োগ করছি এবং আশাটা হচ্ছে কি বিপরীতমুখী ধরা হয়। ঠিক আছে, এরপর দেখো এখানটা আমি এখানটা নির্ণয় করব কি, R12 এবং R21 এর মান, এটা নোট করে নাও, নোট করে নাও 5 নম্বর পেজটা, নোট করা হয়েছে। এবার দেখো 6 নম্বর পেজ, ধরো না কোনো একটা অক্ষর সাপেক্ষে এর অবস্থান ভেক্টর হচ্ছে কত, R1 এদিকে, এবং এখান থেকে এর অবস্থান ভেক্টর হচ্ছে কত, R2। ও তাহলে হচ্ছে কি, ও এর সাপেক্ষে M1 ও M2 এর অবস্থান ভেক্টর যথাক্রমে কত, R1 ও R2। এবার দেখো এখানে হচ্ছে কোনটা R21 আর কোনটা R12 হবে, R12 মানে কি লিখলাম, R2 ফ্রম। ঠিক আছে, তাহলে দেখো এটা নাম দাও এ, এটাকে বি,
আর এটাকে ও। তাহলে R12 তার মানে কত, 1-এর দিকে যাচ্ছে 2 থেকে, ফ্রম 2, এটা হবে কি R12 হবে কি না? ফ্রম 2 থেকে যাচ্ছে কোথায়, একে, R12। তাহলে এখান থেকে পাচ্ছি কত, ত্রিভুজ, আচ্ছা ত্রিভুজ সূত্র অনুযায়ী কি লিখতে পারি, দেখো এটাকে মুছে দাও এখন। তাহলে এই ভেক্টরটা প্লাস এই ভেক্টরটা কি আছে, একই দিকে আছে, আর R1টা হচ্ছে কি বিপরীত ক্রমে। তাহলে কি লিখবো, R2 ভেক্টর প্লাস R12 ভেক্টর ইকুয়াল টু R1 ভেক্টর। তাহলে কি আসছে এখানে, R12 ইকুয়াল টু R1 মাইনাস R2। ঠিক আছে, তাহলে কত আসবে, F21 ইকুয়াল টু কত ছিল, GM1 M2 বাই কত ছিল, R1 মাইনাস R2 তার মড কিউব। এর কথা হবে R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর, বা এখানে লিখে রাখো R12 তার কিউ R12, তাহলে GM1 M2 বাই R12 কিউ ইন্টু R1 মাইনাস R2। তাহলে যদি অবস্থান ভেক্টর দিয়ে দেওয়া হয় তাহলে তোমরা বের করতে পারবে নিশ্চয়ই দূরত্বটা। ঠিক সিমিলারলি কী হবে, অনুরূপে R21 কত হবে, R2 মাইনাস R1 হবে কি না? তখন কি ধরবো, এই অ্যারোটাকে কোন ধরবো, এটা হচ্ছে R121, 2 ফ্রম মানে 2-এর দিকে যাচ্ছে 1 থেকে, সেক্ষেত্রে কত দেখো, এইটা প্লাস এইটা সমান এটা, আর এইটা এবং এটা হচ্ছে কি একই ক্রমে গৃহীত, আর এটা হচ্ছে কি বিপরীত ক্রমে গৃহীত। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে, অতএব কত হবে, F12 ইকুয়াল টু GM1 M2 বাই R21 তার কিউ ইন্টু R2 মাইনাস R1। ঠিক আছে, এরপর হচ্ছে কি R21 আর R12 এর মধ্যে সম্পর্ক কি, এটাকে লিখতে পারি এরকমভাবে, দেখো GM1 M2 ইন্টু R1 মাইনাস R2 লিখতে পারি, ডিভাইডেড বাই R21 তার কিউ। লিখতে পারি না, আর এখানে একটা মাইনাস সাইন দিতে হবে, মাইনাস কমন গেলে এটা কিন্তু কত লিখতে পারি। এবার দেখো R12 আর 21 এর মানটা কিন্তু সমান, তাহলে কত হবে এটা, F মাইনাস F21 কত হবে, F12 ইকুয়াল টু মাইনাস F21। এখানে কত, R12 এর মড সমান কথা R21 এর মড, মড মানটা কিন্তু সেম হবে। ঠিক আছে, 7 নম্বর পেজ নোট করে নাও। এটা গেল কি ভেক্টর ফর্ম। এখানে অনেক সময় ভেক্টর ফর্মটা দিয়ে দেওয়া হয় যে নিউটনের মহাকর্ষ সূত্রে ভেক্টর ফর্মটি লেখো, তখন এটাকে তোমরা ইউজ করবে। আশা করি ক্লিয়ার, বুঝতে না পারলে অবশ্যই জানাবে। তো এটা মনে রাখবে, কিন্তু টু ফর্মটা মনে রাখবে, এখানে লিখে রাখি সুবিধা হবে। F1 by R2 form। এরপর দেখো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, 8 নম্বর পেজ। কনস্ট্যান্ট এটা হচ্ছে কি, যেটাকে বললাম কি জি, কথা পেয়েছিলাম যে F ইকুয়াল টু GM1 M2 বাই R স্কোয়ার। এটা হচ্ছে কি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এর ডেফিনেশনটা কি হবে, দেখো প্রথমে দেখবো ডেফিনেশন। যদি M1 ইকুয়াল টু M2 ইকুয়াল টু 1 করা হয়, অর্থাৎ কি দুটো একক ভরের বস্তু, কী করবো,
আর ইকুয়াল টু 1 একক দূরত্বে থাকলে তাদের মধ্যে যে আকর্ষণ বল হয়, তাহলে কি বসাও এফ ইকুয়াল টু জি আসবে, কারণ জি ইন্টু 1 ডিভাইড বাই 1² কত আসছে জি। তাহলে দুটি একক ভরের বস্তু একক দূরত্বে থেকে যে আকর্ষণ বল ক্রিয়া করে তার সংখ্যাগতভাবে, দেখো আকর্ষণ বল আর গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট এখানে মানটা সমান করা আছে, দুটো কিন্তু একই জাতীয় রাশি নয়, তাই বলবো কি সংখ্যাগতভাবে তাকেই বলা হয় কি মহাকর্ষ ধ্রুবক। ঠিক আছে, সংখ্যাটা দেখতে পাচ্ছ, এখান থেকে সংজ্ঞা হবে। তাহলে কি হবে, একক ভরের দুটি বস্তু একক দূরত্বে থেকে যে আকর্ষণ বল ক্রিয়া করে তাকে সংখ্যাগতভাবে মহাকর্ষীয় ধ্রুবক বলে। ঠিক আছে, সংখ্যাগত হবে। এরপর হচ্ছে কি এর ইউনিট কি লিখব, ইউনিট 9 নম্বর পেজ, ইউনিট কত হবে, কত আছে জি ইকুয়াল টু কত আছে দেখো তো, লিখলে কত হবে আর এফ ইন্টু আর স্কোয়ার ইন্টু M1 M2, এফ ইন্টু আর স্কোয়ার ডিভাইড বাই M1 M2। যদি তোমাদের বইয়ের সংজ্ঞাটাই লেখো কি যে একক ভরের দুটি বস্তু একক দূরত্ব থেকে যে বল দ্বারা আকর্ষণ করে সেই বলটাকে বলা হয় মহাকর্ষ ধ্রুবক। যদি এরকম বলো তার মানে কি বল আর মহাকর্ষ ধ্রুবক একই হয়ে গেল, তাদের ইউনিটটা এক হওয়ার কথা, তাই তো, কিন্তু হবে না। এখানে কি লিখবো নিউটন, এর কত নিউটন, এটা কত মিটার স্কোয়ার, এটা কত কেজি স্কোয়ার বা কেজি স্কোয়ার। কত হবে সিজিএসএ কত হবে ডাইন মিটার স্কোয়ার কেজি গ্রাম টু দি পাওয়ার -2, বা এসআই কত লিখব নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2। ঠিক আছে, কারণ কি এম এটাও কেজি এটাও কেজি, এটাও গ্রাম এটাও গ্রাম। এবার ডাইমেনশন কত হবে, ডাইমেনশন অফ জি কত লিখব, ডাইমেনশন অফ জি ডাইমেনশন অফ এফ ইন্টু ডাইমেনশন অফ আর স্কোয়ার ডাইমেনশন অফ এম স্কোয়ার কত হবে ml টি টু দি পাওয়ার -2 ইন্টু এল স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার। কত আসবে এটা দেখো m টু দি পাওয়ার -1 এল কিউ টি টু দি পাওয়ার -2 থার্ড ব্র্যাকেট মাস্ট। এটা হলো কি মাত্রা, এটা হলো কি এর একক। এরপর হচ্ছে এর মান কত হবে, এর মানটা কত এক্সপেরিমেন্টাল মান আছে 6.67, কত মান হবে এর সিজিএসএ ভ্যালু ম্যাগনিটিউড লেখো, ম্যাগনিটিউড সিজিএসএ কত 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -8, আর এস আই কত 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11। এটা হচ্ছে কি সিজিএস আর এটা হচ্ছে এসআই, এটা লিখবে সিজিএস ইউনিট আর এটা হচ্ছে এসআই ইউনিট। তোমরা এরকম লিখো না, তোমরা অবশ্যই পুরো ইউনিট লিখে দেবে, অর্থাৎ কি এই ইউনিটটা ইউজ করবে। ঠিক আছে, মানগুলো মুখস্থ করে নেবে, অনেক সময় অঙ্ক ক্ষেত্রে অনেক কাজে লাগবে, না হলে কিন্তু অসুবিধায় পড়বে। নোট করে নাও 8 নম্বর এবং 9 নম্বর পেজটা। দেখো এটা নোট করে রেখে দিয়েছি,
এখানে কোশ্চেনটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্রটিকে সার্বজনীন বলা যায় কি, আর একটা কোশ্চেন হচ্ছে কি নিউটনের মহাকর্ষ সূত্রটির সার্বজনীনতা অর্থাৎ ইউনিভার্সালিটি ব্যাখ্যা করো। যদি কোশ্চেনটা দেয় ব্যাখ্যা করো, এই কোশ্চেনটা নিউটনের সূত্রের সার্বজনীনতা ব্যাখ্যা করো, তার মানে কি একে সার্বজনীন ধরে নিয়েছে, সে ধরার কারণগুলো তোমাকে ব্যাখ্যা করতে বলছে। তখন এগুলো হবে লিখবে কি, আমরা কি দেখেছি নিউটনের মহাকর্ষ সূত্রটা কি, শুধু তাদের মধ্যবর্তী দূরত্ব এবং বস্তু দুটি ভরের উপর নির্ভরশীল। কোথাও বলা নাই বস্তু দ্বারা তরল হবে না গ্যাসীয় হবে, অর্থাৎ কি বস্তু দুটি পদার্থিক প্রকৃতি, তাদের মধ্যবর্তী মাধ্যম অর্থাৎ এই একটা বস্তু আছে এই একটা বস্তু আছে, এদের মধ্যবর্তী কি মাধ্যম আছে, অর্থাৎ বায়ু আছে না জল আছে না কাঠ আছে না কাগজ আছে না তেল আছে, কোনো কিছু বলা নেই। চাপ বলা নেই, তাপমাত্রা কোনো কিছুর ওপর নির্ভরশীল নয়। এবং হচ্ছে কি আমাদের পৃথিবীর আমরা আছি তোমার এবং আমার ক্ষুদ্র দূরত্ব, আমি ক্ষুদ্র বস্তু তুমিও ক্ষুদ্র বস্তু, তাহলে তোমার এবং আমার ক্ষুদ্র বস্তু এবং ক্ষুদ্র দূরত্বের ক্ষেত্রেও প্রযোজ্য করা যাবে। এবং সূর্যের চারিদিকে যে গ্রহগুলো আবর্তন করছে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য, তাই এটাকে বলা হয় কি সার্বজনীন। এরপর কোশ্চেনটা যদি দেয় যে প্রকৃতিভাবে একে সার্বজনীন বলা যায় কি, একটা কোশ্চেন দিল কি, যেতেও পারে নাও যেতে পারে, তাহলে তখন অ্যান্সারটা লিখবে কি যে এই কারণের জন্য, অর্থাৎ কি নিউটনের মহাকর্ষ সূত্রটি শুধুমাত্র বস্তু দুটি ভর ও মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভরশীল, কিন্তু বস্তু দুটি পদার্থিক প্রকৃতি, কঠিন তরল গ্যাস, মাধ্যমের মধ্যবর্তী মাধ্যমের প্রকৃতি, চাপ তাপমাত্রা রাসায়নিক উপাদান মানে কি দিয়ে গঠিত উপর নির্ভর করে না। এবং এই সূত্রটি পার্থিব ক্ষুদ্র বস্তু ও ক্ষুদ্র দূরত্ব থেকে সূর্যের চারিদিকে আবর্তনশীল গ্রহগুলির ক্ষেত্রেও প্রযোজ্য। তাই এই সূত্রটিকে সার্বজনীন বলা যায়। তাহলে লিখবে কি এটার অ্যান্সার যে এর কারণে, অর্থাৎ এই কারণের জন্য সার্বজনীন বলা গেলেও সেটা কি আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ববাদ অনুযায়ী বলা যায় না। কারণ কি আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ববাদ অনুযায়ী যা বলা আছে কোনো বস্তুর ভর কি হয় তার গতিবেগের সাথে বৃদ্ধি পায়। কেমন দেখো লেখা আছে এম, এটা হচ্ছে কি গতীয় ভর কাইনেটিক মাস, আর হচ্ছে কি স্থির ভর মানে একটা বস্তু যখন স্থির আছে তখন তার ভরটাকে বলা হয় কি স্থির ভর, আর সে গতিশীল থাকা অবস্থায় তার ভরটাকে বলা হয় কি গতীয় ভর। তাহলে স্থির ভর আর গতীয় ভরের মধ্যে সম্পর্ক কি m ইকুয়াল টু m0 √1 - v/c²। এখানে ভি হচ্ছে কি বস্তুর বেগ, সি হচ্ছে আলোর বেগ। যদি এরকম হয় ভি ইকুয়াল টু সি হয় তাহলে কত আসছে v/c ইকুয়াল টু 1, কত আসছে দেখো তো m ইকুয়াল টু m0/1 - 1, অর্থাৎ কত আসছে m0/0 সমান কি ইনফিনিটি, অসীম হয়ে যাচ্ছে। তাহলে বস্তু যদি আলোর বেগে গতিশীল থাকে তার ভরটা কত হয় অসীম হয়ে যায়, আর যদি বস্তুটা স্থির থাকে ভি ইকুয়াল টু 0 তাহলে m ইকুয়াল টু m0। তাহলে বস্তুর গতির ওপর তার ভর যদি নির্ভর করে তাহলে তুমি কোন ভরটাকে নেবে? কারণ সূর্য চারিদিকে কি পৃথিবী আবর্তনশীল, বুধ আবর্তনশীল, বৃহস্পতি আবর্তনশীল, তারা সব কি আছে গতিশীল আছে, তখন গতীয় ভর নেবে না স্থির ভর নেবে? এটা মুশকিল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তাহলে আর প্রযোজ্য করা যাচ্ছে না। আবার কি পৃথিবী থেকে যখন সূর্যের দূরত্ব মাপবে বা কোনো একটা দূরত্ব মাপছো তখন কি যে পর্যবেক্ষক তার গতির ওপর নির্ভর করে যাবে দূরত্বটা, অর্থাৎ কি এই একটা বস্তু আর দুটো বস্তু ধরে নাও, এই একটা বস্তু আর একটা বস্তু, তাহলে এখানে যে পর্যবেক্ষক মাপছে দূরত্বটা তার গতি ভেলোসিটির ওপর নির্ভর করবে কি এই দূরত্বটা। পরবর্তীকালে তোমরা পড়বে এই রিলেটিভিটিতে, এখন শুধু মুখস্থ করো। এবার দেখো দুটো বস্তুর সংযোজক সরলরেখা কাছাকাছি কোনো বড় বস্তু সূর্য থাকলে তাদের মধ্যবর্তী দূরত্বকে প্রভাবিত করে। কেমন একটা এক্সাম্পল দিয়ে বলি তাহলে সুবিধা হবে। ধরে নাও এখানে একটা নেতা আছে লোকাল নেতা লিডার, এখানে একটা লোকাল নেতা আছে লিডার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বিজেপির নেতা, এটা হচ্ছে কংগ্রেসের নেতা, আর এখানে একটা কি বড় নেতা আছে কি তৃণমূলের নেতা আছে টিএমসি।
বড়, মানে একদম ওপর লেভেলে, আর এগুলো হচ্ছে কি আমাদের গ্রামের চুনোপুটি নেতা। তাহলে দেখবে এদের মধ্যবর্তী দূরত্বটা কী হবে, বাড়তেও পারে কমতে পারে, বা দুটোই যদি ধরে নাও এটাও টিএমসি নেতা, এটাও টিএমসি নেতা, দুটো টিএমসি নেতা, গ্রাম্য এলাকায় টিএমসি নেতা, এবং এটা হচ্ছে কি দুটো গোষ্ঠী আলাদা। যখন এই বড় নেতা থাকবে তখন এদের মধ্যে কি হয়, সম্পর্কটা ভালো থাকবে, আর নয় কী হবে, বিভেদ সৃষ্টি হবে। এ ওর কাছে যাওয়ার চেষ্টা করবে, এ ওর কাছে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে দুটো বস্তুর সংযোজক সরলরেখার কাছাকাছি যদি একটা ভারী বস্তু থাকে, যেমন কি সূর্য, তাহলে কী হবে, এই দূরত্বটাকে প্রভাবিত করবে। সেক্ষেত্রেও কী করব, আমি আর নিউটনের মহাকর্ষ সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারবো না। আর এটা কি 10⁻⁷ সেন্টিমিটার বা 10⁻⁹ মিটার, এই দূরত্বে বা এর থেকে ক্ষুদ্র দূরত্বের ক্ষেত্রে এই সূত্রটার অ্যাপ্লাই করা যায় না। তখন কি চলে আসে, কুলম্ব ফোর্স চলে আসে, ঠিক আছে। এই পয়েন্টগুলো নোট করে নেবে এবং এটা মনে রাখবে, এটা 2 নম্বরের কোশ্চেন দেওয়া হয় প্রায়, তো সেরকমভাবে লিখবে। তাহলে এই কোশ্চেন দিলে এটাকে লিখবে অল্প, তারপরে এটাকে যুক্ত করবে যে এই কারণে, এ এর কারণ বলতে কি এটা এ পয়েন্ট, ঠিক আছে, এটা এ পয়েন্ট লেখা আছে। তাহলে এই কারণের জন্য, এর জন্য সর্বজনীন বলা গেলেও আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ অনুযায়ী বলা যায় না, কারণ এই 3টে পয়েন্ট 4টা পয়েন্ট দিয়ে দেবে। নোট করে নাও এটা। এরপর দেখো কয়েকটা অঙ্ক দেখো। ধরে নাও এটা একটা আর ব্যাসার্ধের স্ফিয়ার গোলক, এটাও আর ব্যাসার্ধের গোলক। এটা হচ্ছে আর ব্যাসার্ধের, এটা হচ্ছে আর ব্যাসার্ধের। এদের ঘনত্ব হচ্ছে কত, ঘনত্ব সমান রো, এবং গোলকের নিরেট গোলকের ব্যাসার্ধ, নিরেট গোলকদ্বয়ের ব্যাসার্ধ আর। তাহলে তাদের মধ্যবর্তী আকর্ষণ বল এফ, এফ প্রপোর্শনাল টু 1/r², এফ প্রপোর্শনাল টু বি r², সি এফ প্রপোর্শনাল টু 1/r⁴, ডি এফ প্রপোর্শনাল টু r⁴, আর ই নান। কোনটা হবে? তাহলে আমরা কি জানি যে এফ ইকুয়াল টু জি m1 m2/r²। এখানে দেখো তো, যদি আর ব্যাসার্ধের স্ফিয়ার হয় তো ছবিটা সুন্দরভাবে আঁকবে। আমার একটু ডিম হয়ে গেছে, ঘোড়ার ডিমের মতো হয়ে গেছে, তাই তো? বেশ, তাহলে m1 কত হবে দেখো তো, m1 কত হবে সমান m2 সমান 4/3, বা লিখবো কি m ইকুয়াল টু v রো, হবে কি হবে না? কারণ দেখো রো ঘনত্ব ইকুয়াল টু কত হয়, m/v, তাহলে m ইকুয়াল টু কত হবে, v রো, m ইকুয়াল টু v রো, v সমান কত 4/3 পাই ব্যাসার্ধ r³ ইন্টু রো বলতে রো ঘনত্ব। এরপর দূরত্ব কত বলা আছে, r ইকুয়াল টু কত বলা আছে দেখো, এটাও হচ্ছে r আর এটাও হচ্ছে r, তাহলে মোট কত 2r, 2r, ঠিক আছে। তাহলে মানটা বসাও, f ইকুয়াল টু জি এমন কত 4/3 পাই r³ রো ইন্টু 4/3 পাই r³ রো ডিভাইডেড বাই 2r²। তাহলে দেখো জি 4/3 পাই আর রো এগুলো সব কি ধ্রুবক, থাকছে কি আমি কে ইন্টু করলাম কত এখানে r³ ইন্টু r³ ডিভাইড বাই এখানে কত আছে r², বাকি যা ছিল সব ধ্রুবক ধরে নিলাম, কারণ আমাকে কী নির্ণয় করতে হবে, সমানুপাতিক কত হবে। তাহলে কত আসলে কতটা সমান k r⁴
4 অর্থাৎ কি f প্রপোর্শনাল টু r⁴। ঠিক আছে, নোট করে নাও। এরপর দেখো একটা অঙ্ক আছে যে একটা দণ্ড m, মানে দণ্ডের ভর হচ্ছে কত m, এটা দণ্ডের ভর m, সেখান থেকে একটা প্রান্ত থেকে r দূরত্বে, এটা ধরে নাও a, এটা b আর এটা c, তাহলে b এটা সমান কত r, অর্থাৎ কি এ বি সমান l আর বি সি সমান হচ্ছে r। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে কি m ভরের বস্তু, r দূরত্বে m ভরের বস্তু থাকলে তাদের মধ্যবর্তী আকর্ষণ বল কত হবে। এখানে সমস্যাটা কি, আমার ফর্মুলাটা কি জানি আমরা, F = G(m1 m2 r²)। আমি এখানে তো একটা জানি কি m2 = আমি জানি কি m, তাহলে m1 সমান m জানলাম, ধরে নিলাম m1 সমান m, তাহলে r এর মান কোনটা বসাবো। দেখো এখান থেকে দূরত্ব হচ্ছে r, এখান থেকে এই পয়েন্টের দূরত্ব আরেকটা হবে, এখান থেকে এই পয়েন্টের দূরত্ব আরেকটা হবে, এখান থেকে একটি পয়েন্টের দূরত্ব আরেকটা হবে, তাহলে বিভিন্ন পয়েন্টের দূরত্ব বিভিন্ন হবে। বা দেখো এখানে কী আসছে যে AC সমান কত আসছে r+l, তাহলে কোন দূরত্বটাকে ধরবো। তাহলে আমি কি করব, এখান থেকে m থেকে একটা x দূরত্বে আমি এখানে একটা ক্ষুদ্র অংশ কল্পনা করলাম dx, আর এর ভর কত হবে dm, তাহলে এটা একটা বস্তু ধরবো আর এটা একটা বস্তু ধরবো, তাদের মধ্যবর্তী আকর্ষণ বল বের করবো, তারপর কী করবো ইন্টিগ্রেশন করে দেবো, তাই তো নাকি। তাহলে কি মনে করি, আচ্ছা মনে করতে হবে না এখন, তাহলে দণ্ডটির একক দৈর্ঘ্যের ভর ল্যামডা = কত হবে m/l হবে কি। এবার দেখো মনে করি m ভর থেকে x দূরত্বে, এটা নাম দিয়ে দাও d বিন্দুতে দণ্ডটির dx অংশ নেওয়া হলো, যার ভর হচ্ছে dm। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হওয়ার চেষ্টা করবে, তাহলে কথা হবে dm সমান কত আসবে dm = ল্যামডা dx। একক দৈর্ঘ্যে ভর হচ্ছে m/l, তাহলে dx দৈর্ঘ্যে ভর কত হবে dm সমান কত হবে ল্যামডা dx। অতএব dm ও m এর মধ্যে আকর্ষণ বল dF = কত হবে m1 বলতে কত dm × m ডিভাইডেড বাই কত দূরত্ব নিয়েছি, এখান থেকে এর দূরত্ব কত বলেছি x, অর্থাৎ কত আসছে x²। ঠিক আছে, এবার মানগুলো পুট করে দাও, এবং দণ্ড ও m ভরের মধ্যে আকর্ষণ বল, এখানে পেজ নাম্বারগুলো বসিয়ে নেবে, এটা ফার্স্ট পেজ আর সেকেন্ড পেজ, মনে হয় 11, 12, 13, আগের 12, 14, 15, প্রবলি চেক করে নেবে 14, 15। আকর্ষণ বল F = ইন্টিগ্রেশন অফ dF, লিমিট কতটা নেব, দেখো এখান থেকে দূরত্ব হয়েছি, তাহলে এখান থেকে r, আর কত হবে r+l, কত হবে r থেকে r+l, তবে ইন্টিগ্রেশন অফ gdm × m/x², লিমিট কত বসাবো r থেকে r+l। এরপর এক কাজ করো, dm এর মানটা পুট করো, কত আসছে দেখো g mটাও ধ্রুবক, তাহলে বার করে নিলাম mটা বের করে নিচ্ছি, m বের করে নিলাম, dm এর মান কোনটা, এটা dm এর মান ল্যামডা dx,
ল্যামডাটা ধ্রুবক বাইরে বের করে নিলাম, কত ডি এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার আর আর প্লাস এল। বোঝা গেল? এখানে ল্যামডা ধ্রুবক ছিল, ল্যামডা ধ্রুবকটা বাইরে বের করে নিলাম। ভিডিও না দেখলে বুঝতে পারবে না। তাহলে এর ইন্টিগ্রেশন কত হবে? কত আসছে? জি এম ল্যামডা ইন্টু এক্স টু দি পাওয়ার ইন্টিগ্রেশন আর টু আর প্লাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু। কী হয়? ইন্টিগ্রেশনে পাওয়ারটা এক বৃদ্ধি পায় আর নিচে যোগ হয়। কত হবে এটা? জি এম ল্যামডা ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান ডিভাইড বাই মাইনাস টু প্লাস ওয়ান। আলটিমেট কত আসবে এটা? দেখো মাইনাস জি এম ল্যামডা কত আসবে? মাইনাস ওয়ান আসবে, ওয়ান বাই এক্স। লিমিট বসাও, এখানেও লিমিট বসাবে, আর আর প্লাস এল আর আর প্লাস এল। তাহলে লিমিট বসালে কত আসছে? দেখো মাইনাস জি এম ল্যামডা মানটা কত গো? এম বাই এল, ক্যাপিটাল এম বাই এল। এখানে মান বসাও, কত আসছে? প্রথমে আপার লিমিট ওয়ান বাই কত হবে এক্সের জায়গায়? আর প্লাস এল মাইনাস ওয়ান বাই আর। এটা বিয়োগ করলে কত আসবে? সমান মাইনাস জি এম এম বাই আর প্লাস এল। বিয়োগ ফলটা কত আসবে? আর ইন্টু আর প্লাস এল, সরি আর ইন্টু আর প্লাস এল। কত আসবে দেখো তো? আর মাইনাস এল। তাহলে কত আসছে বিয়োগ ফলটা? মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে জি এম এম ডিভাইড বাই এল ইন্টু কত আসছে? এল ডিভাইডেড বাই আর প্লাস এল ইন্টু আর। কেটে গেল, থাকলো কত? জি এম এম বাই আর ইন্টু আর প্লাস এল। এটা হচ্ছে কি? আকর্ষণ বলের মান। এটা নোট করো, তারপর আরও অঙ্ক আছে সাথে রিলেটেড। আমি আর তিনটে দেখাবো, ক্যালকুলেশন দেখাবো না, শুধুমাত্র এখান থেকে ড্র করে দেবো। তার মধ্যে একটা দেখাবো, একদম দেখানোর প্রয়োজন ছিল কিন্তু দেখাবো না। তোমরা শুধু জাস্ট মুখস্থ রাখবে, কারণ এটা দিলে এমসিকিউ দেবে, মানে এখন না দিলে পরবর্তীকালে দেবে। ঠিক আছে? নোট হয়েছে? এটা মুছছি। 16 নম্বর পেজ। দেখো এখানে কত এসছে এফ এর মানটা? এফ ইকুয়াল টু এসছে জি এম এম ডিভাইড বাই আর আর প্লাস এল। আর বলতে কোনটা? এটা দূরত্ব। তাহলে এই রড থেকে এর হচ্ছে কি? এটা মিনিমাম দূরত্ব আর, আর ম্যাক্সিমাম দূরত্ব কত? আর প্লাস এল, তাই তো? তারপর এখানে লিখছি কত? জি এম, পর অঙ্কটা এখানে পর্যন্ত হয়ে গেছে। ঠিক আছে? জি এম এম বাই কত? আর মিনিমাম আর আর ম্যাক্সিমাম, এটাই ফর্মুলা। ঠিক আছে? এবার দেখো তো, কেস 1, যদি দণ্ডটা এরকম থাকে, এখান থেকে দূরত্ব হচ্ছে এক্স দূরত্বে, এটা হচ্ছে এল দণ্ড, তাহলে কত হবে মানটা? তাহলে এটা হচ্ছে এম, এখান থেকে এফ কত আসবে? দেখো এর ভর হচ্ছে এম, এর হচ্ছে ক্যাপিটাল এম, কত হবে? জি এম এম। আর মিনিমাম কত? সব থেকে ক্ষুদ্র দূরত্ব কোনটা? এইটা, এক্স ইন্টু সর্ববৃহৎ দূরত্ব কোনটা? এখান থেকে এই দূরত্বটা সর্ববৃহৎ, কত হবে? এক্স স্কোয়ার আন্ডার রুট অফ প্লাস কত হবে? এটা এল বাই টু হয়েছে, এল বাই টু। তাহলে এল স্কোয়ার বাই ফোর, এটা হচ্ছে কি? সর্বোচ্চ দূরত্ব। তাহলে কত হবে এটা? এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার বাই ফোর টু দি পাওয়ার হাফ। হয়েছে? কেস 2, যদি বস্তুটা এখানে থাকতো, এখানে আছে, এটা দূরত্ব হচ্ছে কত? এক্স, এটা ভর হচ্ছে এম, দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে কত হবে? এফ ইকুয়াল টু সেই জি এম এম একই থাকলো,
মিনিমাম দূরত্ব কোনটা? এটা হচ্ছে ন্যূনতম দূরত্ব এক্স, এটাকে এক্স নট দাও, এটা এক্স নট দিলাম। আর দূরত্ব কোনটা? এটা হচ্ছে কি ম্যাক্সিমাম দূরত্ব, এটা হচ্ছে ম্যাক্সিমাম দূরত্ব। প্রথমে এটা মানটা দেখো, এটা লম্ব আর এটা ভূমি। প্রথমে আন্ডাররুট অফ এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, এরপর যদি এরকম কেস হয় একটা, এটা মনে রাখবে কেস 3 নয়, অন্য একটা কেস। যদি এরকম থাকে, একটা আর্ক থাকে, ধরুন না বৃত্তের কেন্দ্রে কত কোণ উৎপন্ন করছে? ফাই কোণ অ্যাঙ্গেল, ফাই অ্যাঙ্গেল। ফাই অ্যাঙ্গেল এখানে কত রাখা আছে? একটা এম ভরের বস্তু রাখা আছে। তাহলে এটা যদি ব্যাসার্ধ আর হয়, তো এটাও তো আর হবে। সেক্ষেত্রে কত হবে? এখানকে এম এর মানটা, এফ এর মানটা, এক্ষেত্রে এফ এর মানটা মনে রাখবে এফ ইকুয়াল টু হবে জি এম এম, এটা ভর হচ্ছে কত? এম বাই আর স্কোয়ার। ঠিক আছে, এরপর হচ্ছে কি একটা ফ্যাক্টর লাগবে, কি এটা হচ্ছে 5/2 আর এটা হচ্ছে 5/2। কত আসবে? সাইন 5/2 ডিভাইডেড বাই 5/2। এখানে মনে রাখবে অবশ্যই 5/2টা কী হবে? রেডিয়ানে হবে, অর্থাৎ কি এখানে অবশ্যই ফাইটা হবে কি রেডিয়ানে, মাস্ট। এখানে কোনো সময় কিন্তু ডিগ্রিতে বসিয়ে দেও না, তাহলে অঙ্কটা হবে না। নোট করো এখানটুকু, নোট তাতে নোট করো। নোট করেছো? তোমাদের বইয়ের একটা টাইপ দেখে নাও, খালি এফ ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কোয়ার। এখানে যে ফর্মুলাটা আছে সেক্ষেত্রে কি দেবে? কিছু কিছু অঙ্কে এম এর জায়গাতে বসাতে হবে কি ভি রো, অর্থাৎ কত? 4/3 পাই আর কিউ ইন্টু রো। অঙ্কের ক্ষেত্রে ঘনত্ব বলে দেবে এবং ব্যাসার্ধ বলে দেবে। m2 ক্ষেত্রেও তাই বসাতে হবে, পুট করতে হবে। অনেক সময় কি এফ এর মানটা কি বলে দেয়, ধরো বলে দিল 10 mg সাথে সমান। 10 mg ভর মানে কি? এটা মিলিগ্রাম, 10 × 10⁻³ এত গ্রাম হলো, এত গ্রাম। তাহলে এত গ্রামে ওজন কত হবে? 10 × 10⁻³ × 980। এটা হবে কি এফ এর মান। যদি এরকম বলে দেয় যে কোনো একটা বস্তুর মধ্যে আকর্ষণ বল হচ্ছে এত mg ওজনের সমান, এত mg বলতে কি মিলিগ্রাম ওজনের সমান, তখন হবে এম বলতে কি মিলি 10⁻³ মাইক্রো হলে যদি এরকম থাকে 10 মিউ জি, কত মাইক্রো 10⁻⁶ গ্রাম, তার সাথে 980 গুণ করলে সেটা ওজন হবে। আর ওজনটাই হচ্ছে কি ফোর্স। কিছু অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে এটা। ভালো থেকো, আজকে পর্যন্তই থাক। নেক্সট দিনে কী করবো, এখান থেকে আবার অঙ্ক থেকেই শুরু করব। এটুকু ভালোভাবে পড়া করে রাখো।